বাচ্চাদের নিয়ে যিনি যান রূপকথার দেশে, তিনি শুধু পরিচালক নন, তিনি পরিচালকের পাশাপাশি চিত্রকার, কার্টুনিস্টও বটে। তিনি পরিচালক সৌকর্য ঘোষাল। পরিচালক সৌকর্য ঘোষালের নতুন সিনেমা পক্ষীরাজের ডিম, এই সিনেমাতেই রয়েছেন এমন একজন অভিনেতা, তিনি অভিনয়ের পাশাপাশি পরিচালকও বটে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং পরিচালক সৌকর্য ঘোষাল। কলকাতা টিভিতে দুজনকেই স্বাগত। ধন্যবাদ। প্রথমে সৌকর্যদার কাছে যাই। সৌকর্যদা, এই যে বাংলা সিনেমা, ছোটদেরকে নিয়ে সিনেমা খুব কমই হয়, সেখানে এরকম একটা সিনেমা যেটা রূপকথা আর গল্প বিজ্ঞান, তো এইরকম একটা চ্যালেঞ্জিং ব্যাপার, এটা একটু যদি বলো। বাংলাতে ছোট দিনের ছবি কেন কম হয় আমি জানি না, কারণ সমাদরের দিক থেকে দেখতে গেলে অথবা বাণিজ্যের দিক থেকে দেখতে গেলে বাংলাতে ছোটদের ছবি যখনই হয়েছে সেটা আশার আলোই দেখেছে। মানে সেটা আমি সত্যজিৎ রায় থেকে শুরু করি তার পরবর্তীকালে আমাদের প্রজন্ম অবধি। কেন হয় কম আমার উত্তর নেই, কিন্তু আমি কেন বাচ্চাদের ছবি করি এবং কেন কল্পবিজ্ঞান করলাম তার মূল যে কারণটা, এই ছবিটা আসলে রেনবো জেলি বলে ছবি হয়েছিল 2018 সালে, তার পরবর্তী অধ্যায় আর কি। তো রেনবো জেলির মধ্যেও অল্প একটু সায়েন্স ফ্যান্টাসির জায়গা ছিল এবং সেটা সম্পূর্ণ একটা ম্যাজিক রিয়েল জায়গা ছিল। এইটা ওয়ান স্টেপ আপ রেনবো জেলির। তো এখানে আমরা সায়েন্স ফ্যান্টাসিকে ইনকর্পোরেট করতে চেয়েছি, আর করার আমার ইচ্ছা ছিল তার কারণ এই ছবিটা আমার কাছে খুব একটা ইম্পর্ট্যান্ট ছবি। সেটা রেনবো জেলির সিকুয়েল বলে নয়, আমার গোটা গঠনটা যার লেখা পড়ে, যার আঁকা দেখে, যার ছবি দেখে সত্যজিৎ রায়, তার খুব স্বপ্ন ছিল একটা এলিয়েন নিয়ে বাংলায় ছবি করবেন, এবং সেটা বহু আগে তার স্ক্রিপ্ট লেখা ছিল এবং নানান জটিলতায় সেই ছবিটা হয়নি পরবর্তীকালে। তো আমার খুব ইচ্ছা ছিল যে আবার যদি পোড়া বাংলার আকাশে একটা ইউএফও নামানো যায়, তো সেইটাই আমার সত্যজিৎ রায়কে ট্রিবিউট এই ছবিটা। অনির্বাণদার কাছে যে, অনির্বাণদা, এই ট্রেলারে আমরা যে লুকটা দেখতে পাচ্ছি, অন্যান্য সিনেমায় আমরা তোমার যে লুকটা পাই সেটার থেকে একেবারেই আলাদা। তো এই লুকটা নিয়ে কি বলবে, কেমন লেগেছে তোমার এই লুকটা? খুব ভালো লেগেছে। এটার পুরো ক্রেডিটটাই আমি দেবো সৌকর্যকে, কারণ সৌকর্য নিজে এই বটব্যালের, বৈকুণ্ঠ বটব্যালের লুকটা খাতায় এঁকেছিল, এবং আমাদের যিনি রূপসজ্জা শিল্পী অভিজিৎ দা, তিনি একদম ওই ছবিটা দেখে, ওই স্কেচটা দেখেই উইকটা বানিয়েছিলেন বা করেছিলেন। তো সত্যি লুকসেট যেদিন হয় পক্ষীরাজের ডিমের, সেই দিন এই ছবিগুলো ওঠার পরে, এবং আমাদের যিনি এই কাজের ক্রিয়েটিভ ডিরেক্টর এবং কস্টিউম ডিজাইনার পূজা, সে মানে একদমই মানে বিশেষ কিছু চেকস, বিশেষ মানে প্যান্টটা একটা পার্টিকুলার জায়গায় পরার মতো, প্যান্টের কাটিংটা পার্টিকুলার, খুবই দু হাতে ঘড়ি, খুবই পাইপ, হ্যাঁ, ওই লেস লাগানো চশমা, সবগুলো নিয়েই সৌকর্য এবং পূজা খুবই পার্টিকুলার ছিল। এবং সেই ডিটেলটা যখন প্রথমবার আমি মানে ছবিতে দেখতে পাই আর কি, মানে স্টিলসে, তখন আমার মনে হয় যে বাহ, এটা একটা চমৎকার হয়েছে। এবং তারপরে অভিনেতার যেটা কাজ, সেই লুকটা, যে সাজটা তাকে দেওয়া হয়েছে, সেটা তাকে ক্যারি করতে হয়। ওই লুকসেটের দিন থেকেই আমি ভাবার চেষ্টা করি যে তাহলে শরীরী ভাষাটা কী হবে, তাহলে গলাটা কীরকম হবে, তাহলে কী হবে। এবং যেহেতু সাইমেলটেনিয়াসলি সৌকর্যর বাড়িতে এই ছবিটার রিহার্সাল চলছিল বসে বসে, তো লুকসেটটা হওয়ার পর আমাদের খুব সাহায্য হয়। যে আমার মনে হয় যে আমি যেন একটা কোনো শব্দ, একটা কোনো গলা যেন খুঁজে পাচ্ছি, একটা যেন কোনো শরীর, একটা যেন কোনো হাতের মুদ্রা, একটা যেন কোনো চোখের দৃষ্টি খুঁজে পাচ্ছি, চাউনি খুঁজে পাচ্ছি। তো আমি সেই পুরো ক্রেডিটটাই সৌকর্য এবং পূজাকে দেবো, এবং ওরা দুজন মিলিয়ে অনেকখানি এই চরিত্রটা গড়ে দিয়েছিল। মানে একদম প্রথম কথা হচ্ছে, এই চরিত্রটা ওপরে কীরকম, ভেতরে কীরকম, চিত্রনাট্যে তার একটা পরিষ্কার ছবি তো দেওয়া আছেই, সেটা তো আমি পড়েই বুঝতে পেরেছিলাম। কিন্তু বাহ্যিকভাবে দেখতে কীরকম হবে, কীভাবে এক্সপ্রেস করবে এই চরিত্রটা নিজেকে পর্দায়, সেইটার জন্য আমি মনে করি ওদের দুজনের বিরাট কৃতিত্ব আছে। সেটা নিশ্চয়ই আমরা করেছিলাম এবং থাকেও তাই। কিন্তু আমি যখন এই ছবিটা নিয়ে এসেছিলাম প্রযোজকের কাছে, আমার বাচ্চা দুজন তো ফিক্স ছিল, কারণ রেনবো জেলি। আমার কাছে যে বটব্যালের চরিত্র ছিল, আমার কাছে চয়েস একটাই ছিল। আমি জেনারেলি চেষ্টা করি যাকে ভেবে চিত্রনাট্য লিখি তাকে, কারণ তাকে ভাবতে গেলে তার মতন অনেক কিছু করার চিত্রনাট্য থেকেই হয়। তো আমি যখন লিখেছিলাম, অনির্বাণকে ভেবেই লিখেছিলাম। তো আমি যখন এখানে এসে ছবিটা পিচ করি SVF-এ, তখন আমার একটাই ক্রাইটেরিয়া ছিল, ছবিটায় অনির্বাণকেই বটব্যালটা করতে হবে। তো সেই সময় অনির্বাণের অনেক শুটিংও চলছিল, অনেক ব্যস্ততা চলছিল, এবং এটাও ওকে আমি সাধুবাদ দেব। আমাদের যেহেতু দুটো বাচ্চাকে নিয়ে, ওদের দুজনের সেই বছর পরীক্ষা ছিল, বোর্ড ছিল হয়তো,
এবার অনির্বাণ এবার আমাদের ছোটে পিছিয়ে যেত শীতকালে, তাহলে ওদের ছবিটা করা মুশকিল হয়েছে। তো অনির্বাণ কিন্তু নিজের ডেটের অনেক কিছু এদিক ওদিক করে আমাদের ছবিটা হয়েছে, এর জন্য ওর সাধুবাদ ছবিটা হওয়ার জন্য অনির্বাণকে নিয়ে। কিন্তু যে নুয়ান্সেসের কথা বললো এগুলো ছিল, এটা আমি যখন ভেবেছিলাম বা আমরা যখন করেছিলাম, আমি রিড আউটও করেছিলাম, আমি একরকম ভেবেছিলাম, কিন্তু আমি এটা জানতাম আমি কেন ওকে ভেবেছিলাম। ওর দুটো জিনিস আমি লক্ষ্য করেছি, অনেক চরিত্র করেছি, আমি দুটো জিনিস লক্ষ্য করেছি। সেটা হচ্ছে ওর টাইমিং, আর একটা হচ্ছে একটা সেন্স অফ হিউমার, এটা ওর সহজাত। সেটাই চরিত্রটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যে হাসায় না কিন্তু যে এমনভাবে বাঁচে, এমনভাবে কথা বলে যাকে দেখে হাসি পায়। তো সেইটা অনির্বাণ যখন আনলো আমার কাছে করে, তখন আমি যেটা ভেবেছিলাম তাকে ছাপিয়ে গিয়ে একটা অন্য জিনিস করলো, যেটা আমার মনে হয়েছে যে আমি যেটা ভেবেছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে। অনির্বাণ দা, তোমাকে নিয়ে তো অনেক প্রশংসা, অনেকের মনেই তুমি দাগ কেটে গেছো, সেটা কবিতা হোক বা গল্প। তো আমি জানতে চাই, এই যে রূপকথা আর গল্প বিজ্ঞানের মিশেল, এই দুটো রূপকথা কতটা বাস্তব জীবনে প্রভাব ফেলে বলে তুমি মনে করো? খুব সহজ কথায় বলতে গেলে আমি জানি না, কারণ রূপকথা তো রূপকথা, বাস্তব জীবন তো বাস্তব জীবন। এইভাবে যদি আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করি, যে রূপকথা আমাদের বাস্তব জীবনের যে রূঢ় যে জায়গাগুলো, যে এই যে মানে কঠিন, সেটা সব দিক থেকে হতে পারে, যে আমাদের যে মানে অনেকে বলে না বাড়িতে বাবা মা জেঠু জেঠিমারা বলে না যে বাবা বাস্তব কিন্তু খুব কঠিন। রূপকথা আমি মনে করি যে এই কাঠিন্যটাকে খানিকটা লাঘব করে, আমাদের খানিকটা আরাম দেয়। হ্যাঁ, রূপকথা হচ্ছে হয় না খুব গরমকাল একটা স্নান করার মতো, ঠান্ডা জলে কুয়ো থেকে জল তুলে বা টিউবওয়েলের কল টিপে জল নিয়ে সন্ধ্যাবেলা খেলে ধুলে বা কাজকর্ম করে বাড়ি ফিরে পর যে স্নানটা করে কি ভালো লাগলো। তা আমাদের এই শশব্যস্ত জীবনে রূপকথা হচ্ছে ওরকম একটা গ্রীষ্মকালের বিকেলের স্নানের মতো, এইটুকুই বলতে পারি। এছাড়া আসলে এই রূপকথা জিনিসটা প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে এত আলাদা আলাদা। সৌকর্যকে একরকম ভাবে সেটা শান্তি দেয়, আমাকে দেয়, তোমাকে আলাদা করে দেয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার মত বলে যে এরকমই, মানে এরকম লোক তো তুমি চট করে পাবে না যে ওরে বাবা রূপকথা কি ভয় লাগে, না তা তো না। রূপকথা শুনলে সকলের ভালোই লাগে। তো রূপকথা হচ্ছে ওরকম একটা গ্রীষ্মকালীন স্নান। ছোটদেরকে নিয়ে সিনেমা কিরকম এক্সপিরিয়েন্স ছিল? আই বেগ টু ডিফার। ছোটদেরকে নিয়ে সিনেমা, বড়দেরকে নিয়েও সিনেমা, হ্যাঁ, বড়দের ছোটত্ব নিয়েও সিনেমা। তো আমি বলবো যে মানে পক্ষীরাজের ডিমকে যদি শুধু ছোটদের ছবি বলা হয় তাতে একটু ছোট হয়ে যায় ছবিটা। ছবিটা আরো ব্রড, ছবিটা বেশ মানে অনেকখানি অংশ ছবিটাতে আছে। অবশ্যই মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ঘোতন আর পপিন্স, যারা দুজন ছোট এবং সেই কারণেই ছোটদের ছবি বলা হচ্ছে, সেটা ঠিক আছে। এক্সপিরিয়েন্স তো খুব ভালো। সিনেমার পর্দায় আমি প্রথম ছোটদের ছবিতে কাজ করলাম, সেইটার যে এক্সপিরিয়েন্স, এবং ইতিমধ্যে গানগুলি সব চলে এসেছে। হ্যাঁ, এত মজার একটা অ্যালবাম হয়েছে, সৌকর্য এবং নবরুণ মিলে করেছেন। এবং এই যে পক্ষীরাজের ডিমের যে টাইটেল ট্র্যাকটি, সেটা গেয়ে, এবং আমি গিয়েছি অনেক দিন আগে, প্রায় বছর দেড়েক আগে, কিন্তু এখন শুনে সেটা এত আনন্দ হচ্ছে, আমি নিজেই সারাদিন ওটা চালিয়ে 5-6 বার 10 বার করে শুনতে থাকি। তো ছোটদের ছবি যেহেতু সরল ইমোশন নিয়ে তৈরি হয়, তো আমাদের তো নানান রকমের সব জটিলতা এই সব চলতে থাকে, সরল কিছু একটা পড়লেই পাতে মনে হয় আহা চেখে দেখি, সেটা ভালো লাগে। সৌকর্যদাকে জিজ্ঞাসা করি, সৌকর্যদা তুমি পরিচালক তো বটে, কিন্তু তোমার শুরুটা তো সাংবাদিকতা থেকে, তো সেই জার্নিটা থেকে এইটা সাংবাদিকতা ঠিক নয়, আমি শুরু করেছিলাম স্টাফ কার্টুনিস্ট ইলাস্ট্রেটর হিসেবে। তার পরবর্তীকালে লিখতে পারি বলে আমার বস যিনি ছিলেন অনিন্দদা, তিনি আমার সাংবাদিকতায় ঢুকিয়েছিলেন। কিন্তু আমি মূলত ছবি আঁকা এবং ইলাস্ট্রেশনেই ছিলাম। তো সেইটার থেকে আসা মানে কি, আমি কমিক্স করতাম। তো কমিক্স তুমি দেখবে, কমিক্সই ফ্রেম ফ্রেম ধরে হয়, সিনেমার মতোই হয়। তো কমিক্স সিনেমার মতোই, আমরা টিনটিন পড়েছি, অ্যাস্ট্রিক্স পড়েছি, তো সেখানে দেখবে যে সত্যি ফ্রেম ওয়াইজ সিনেমার মতোই যায়, আমরা 180 ডিগ্রি ফলো করি। কিন্তু যেটা নেই, ডায়ালগও আছে, কিন্তু যেটা নেই সেটা যে শব্দ কিন্তু শুনতে পায় না, সেটা ঢং, ঠকাস, খট, থার্ড এইসব দিয়ে আমি। তো কমিক্স করতে করতে আমার মনে হয়েছিল, আমার সিনেমা করার কোনো পরিকল্পনা ছিল না, আমি তখন খুব মনে হয়েছিল যে সিনেমা মিডিয়ামকে তো অডিও ভিজুয়াল বলে, কেন ভিজুয়াল শব্দ পরে আসে, অডিওটা আগে আসে। তো অডিও ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমার মনে হয়েছিল যে চলচ্ছবিতে শব্দ আনতে গেলে আমাকে এরকম একটা সিনেমা মাধ্যমে যেতে হবে। সিনেমা এমন একটা মাধ্যম যেটা আমি যেগুলো ভালোবাসি করতে, ছবি আঁকতে, গান লিখতে, লেখা লিখতে, গল্প লিখতে, এই সমস্তগুলো ধারণ করতে পারে। তো
তো সেই জন্য আমার সিনেমায় আসা এবং আগে আমরা থিয়েটারও করতে দেখেছি, কিন্তু এখন থিয়েটার থেকে বিরতি নাকি একেবারেই বাদ? না না, বিরতি, একেবারে বাদ কেন বলতে যাব, এত ভালোবাসার ফর্ম, বিরতি নিয়েছি। বিরতি আবারও তোমাকে আমরা হ্যাঁ হ্যাঁ থিয়েটারে নিশ্চয়ই, এটা ইচ্ছে হলে, সময় সুযোগ হলে এবং এই করতে পারলে অবশ্যই করব। ছোটদেরকে নিয়ে তোমার কোনো সিনেমা, মানে তোমার পরিচালনায় কোনো সিনেমা কি আমরা দেখতে পাবো আগামী দিনে? এখনো পর্যন্ত এরকম তো কোনো পরিকল্পনা নেই, তবে আমি বলবো আমার একটা সুপ্ত বাসনা আছে এবং সেটা পক্ষীরাজের ডিম থেকেই উস্কে গেছে। আচ্ছা, তাহলে তো এটা ইন্সপিরেশন হতেই পারে। হ্যাঁ অবশ্যই, সৌকর্য ঘোষালের অনুপ্রেরণা। যদি কোনোদিন বানাই তাহলে আমি লিখবো। না, তুমি বলছিলে তুমি সত্যজিৎ রায়কে ট্রিবিউট করেছো, তোমাকে বলছি। একদম, এটা হচ্ছে চেইন অফ ট্রিবিউট। এটা যে সচিন আর পাড়ার পকাইদের তুলনা। তো এই যে পক্ষীরাজের ডিম সিনেমা, এটা নিয়ে দর্শকদের কি বলবে? দেখো, আমি আজকে 11 বছর ধরে ছবি করে এটা বুঝেছি যে দর্শকদের ছবি কেন দেখতে যাব এটা বলার মতন আমি কেউ নয়, কারণ তারা যথেষ্ট বুদ্ধিমান এবং বিচক্ষণ, তারা জানেন কোন ছবি দেখবেন। আমি এটা বুঝেছি যে ছবি ভালো লাগলে দর্শক দেখবেন, নয়তো দেখবেন না। আমার এই ছবিটা আমি দেখেছি, এবার আমাকে যদি বলা হয়, আমি যদি একটু ডিস্টেন্স করি নিজেকে দর্শক হিসেবে, আমি যদি জাজ করি যে আমি এই ছবিটা কেন দেখতে যাব, আমার 3টে স্পষ্ট কারণ আছে। প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে যে বাংলা ছবির স্ক্রিনে কল্পবিজ্ঞান, ইউএফও, এই সমস্ত জিনিসগুলো তো খুব চট করে দেখতে পাই না। তো এইটা একটা বড় আমার ইন্টারেস্ট উস্কে দেবে যে কি হয়েছে আমি দেখব। 2 নম্বর কথা হচ্ছে রেনবো জেলি যে সমাদর পেয়েছিল, তারপরে আবার ফিরে আসছে 7 বছর পরে একই দুটো বাচ্চা। এটাও জেনারেলি হয় না, বাচ্চাদের সিকুয়েলে তো সবসময় বাচ্চারা রিপিটেড হয় না, এক্ষেত্রে হয়েছে। তো তাদের দেখার জন্য আমার মনে হয় যে আমার একটা ইন্টারেস্ট থাকতো। আর 3 নম্বর যে ইন্টারেস্ট, সেটা অনির্বাণ আমি বলবো এই জন্যই, কারণ অনির্বাণ আমি বললাম এতগুলো ধরনের চরিত্র অভিনয় করেছে, এইটা অনির্বাণ নিজেকে যেভাবে আর্ম করেছে, যেভাবে নিজেকে সাজিয়েছে, সেইটাও কি হলো জিনিসটা দেখার জন্য আমি দর্শক হলে দেখতে যেতাম। আমি 3টে কারণ আমার কাছে স্পষ্ট। অনির্বাণ দা, এই গল্পে একটা মজার কোনো ঘটনা যেটা তুমি এখনো মনে পড়লে, হ্যাঁ খুব মজা, যেহেতু বাচ্চারা রয়েছে। আচ্ছা, না আমি বলবো যে এই আলাদা করে মজার ঘটনা তুলে আনাটা খুব শক্ত, গোটা ছবিটাই মজার ছবি। হ্যাঁ, গোটা ছবিটা এই যে আকাশগঞ্জের যে গল্প, আকাশগঞ্জের যে এই আকাশগঞ্জ বলে জায়গাটিকে ঘিরে এটা হয়েছে, এই আকাশগঞ্জের প্রতিটি মানুষ, তার প্রত্যেকটি চরিত্র, হ্যাঁ শুধু ঘোতন পপিন্স বটব্যাল স্যার নয়, আরও অনেকগুলি চরিত্রের কিন্তু সিনেমাতে মানে আবির্ভাব ঘটবে আর কি। এই সবটা মিলিয়ে গোটাটাই আমি বলবো একটা মজার। এবং হয় না, মানে এটা তো ঠিক এমন নয় যে মানে এটা একটা সিনেমা বানানো হলো কেন, কারণ গোটা জিনিসটাকে সিনেমাতে ধরানো যাবে বলেই তো বানানো হলো। যদি সত্যিই একটা ছোট্ট ঘটনা তুলে বলা যেত, তাহলে তো সৌকর্য একটা শর্ট ফিল্মই করতে পারতো, বা এখন তো আরও ছোট হয়ে গেছে ফর্ম, রিলসই বানানো যেত। এত কাঠখড় পুড়িয়ে একটা ছবি করা হয়েছে, মানে টাকা পয়সা খরচ করে, নিশ্চয়ই সেই মজাটা ছবিকেই ধারণ করতে হবে। আমি মনে করি ছবিতে গিয়ে সেই গোটা মজার মন্ডাটা খাওয়াটাই ভালো। মিঠাই থিয়েটার নাকি সিনেমা, কোনটাকে ফার্স্ট প্রায়োরিটি? আমি এখন আমি বহু মানে অনেকবারই প্রশ্নটার উত্তর দিয়েছি, আর আমি এটাকে তোমার 2 লাইন, এটা আমার রিকোয়েস্ট, তোমার 2 লাইন কবিতা বা কোনো কিছু দিয়ে আমি শেষ করতে চাই এই ইন্টারভিউটা। আমার 2 লাইন কবিতা, মানে 2টো লাইন, তোমার বলা 2টো লাইন সবসময় দেখি ভাইরাল হচ্ছে। ও সেটা পরিষ্কার করে বলো যে ভাইরাল হবে এরকম কিছু একটা চাই। তাহলে তো অন্য কিছু বলতে হবে, গান কবিতা দিয়ে হবে না। যাই হোক, আমি আমাদের পক্ষীরাজের ডিমের টাইটেল ট্র্যাকটারই 2টি লাইন গাই। নিশ্চয়ই। জাদু যত হচ্ছে মনে অবাস্তবে লীন, হিসেব যদি সহজ এতই জবাব তো ফের দিন। জাদু যত হচ্ছে মনে অবাস্তবে লীন, হিসেব যদি সহজ এতই জবাব তো ফের দিন। রূপকথা ঠিক কেমন করে আধুনিকের থিম, মাথার ভেতর ঘর বেঁধেছে ইললজিক্যাল ড্রিম। ইমোশনকে মাপতে এলো ম্যাজিক রিয়েলিজম, ইমোশনকে মাপতে এলো ম্যাজিক রিয়েলিজম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। দুজনকেই অনেক অনেক ধন্যবাদ কলকাতা টিভিকে সময় দেওয়ার জন্য। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।